হাদিকে, হাদি কিন্তু ইনকলাব মঞ্চের, আলটিমেটলি সে ওই আন্দোলনের একজন সৈনিক, এই যে জুলাই যোদ্ধাদের মধ্যে সে একজন। তা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হইলেই যে আপনি এই মিছিল, মিটিং, জনসভা এইগুলোর একটা সুযোগ, একটা জায়গা যেখানে আপনি আপনার অ্যাকশনটা নিতে পারেন। যেই ঘটনায় ভিকটিম জীবিত থাকে সেই ভিকটিম একমাত্র বলতে পারে যে তারে ক্ষতিগ্রস্ত কে করেছে। ভিকটিম যদি মারা যায় হত্যা মামলা হয়ে যায়, মৃত ব্যক্তির কোনো ওপিনিয়ন থাকে না, তখন অন্যান্যদের ওপিনিয়নের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। আর ভিকটিম যদি বেঁচে থাকেন তখন তারা সিদ্ধান্ত নেয় যে ভিকটিম জানে কারা তার উপরে অ্যাকশনটা করেছে। এবং আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর, আমলাতন্ত্র একটা বিরাট ফ্যাক্টর, এবং বিজনেস কমিউনিটি একটা বিরাট ফ্যাক্টর। আমরা এমনও দেখেছি পতিত সরকারের সময় তার যাওয়ার ঠিক আগে আগে বলেছে দরকারে 2 মাস ব্যবসা করব না, কিন্তু আপনার পাশে আছি। যারা বলেছে তারা বাংলাদেশের বিজনেস স্টেক হোল্ডার, এবং তারা মিডিয়ার মালিকও, ডাইরেক্ট ইনডাইরেক্ট। যে ওই যে বললাম টার্মোয়াল সিচুয়েশন, অর্থাৎ ভিকটিম জানে তাকে সরাইছে কারা, সেই হিসাবে এগুলো টার্গেট হতেও পারে। 1, 2 হচ্ছে এখানে অ্যান্টি আওয়ামী লীগ শক্তি হিসাবে কারা আইডেন্টিফাইড। সুতরাং পরাজিত শক্তি যদি চায় যে তার বিরুদ্ধ শক্তি রাখবে না, তাহলে তার বিরুদ্ধ শক্তি আমরা অফিসিয়ালি এই মুহূর্তে যদি ধরি, তার অফিসিয়াল শক্তি মানে তার বিরুদ্ধ শক্তি তাদেরকে যদি টার্গেট করে থাকে, তারা করতেও পারে, আমি জানি না। তা নাহলে করবে কে? আমি বারবার বলছি বিএনপি করবে না, কারণ সে তার নির্বাচনটাকে নষ্ট করতে চায় না, সোজা হিসাব, এবং নির্বাচন করলে সে ক্ষমতায় আসবে। দিনে দুপুরে গুলি করলো, তারা পালিয়ে ভারতে চলে যাবে, আর ভারত সরকারের কাছে আহ্বান জানাবে তাদেরকে গ্রেপ্তার করে দেন, কীভাবে ব্যাখ্যা করবেন? প্রথম তো একটা ব্যাপার নিশ্চিত হইতে হয় যে তারা ভারতে ঢুকেছে কিনা, এই ঘটনার পর তারা ভারতে ঢুকেছে কিনা, এটা একটা প্রশ্ন। আর যদি ঢুকে থাকে তাহলে প্রথম প্রশ্ন কিভাবে গেল, এটা আমাদের বিরাট একটা ব্যর্থতা। আমরা অন্যের দোষ দেওয়ার আগে নিজেদেরটা চিন্তা করা উচিত। আমরা আহ্বান জানাইতে পারি ভারতের কাছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, বাট ইট মাস্ট বি অ্যাসার্টেন যে ইয়েস সে ভারতে ঢুকছে। আমি এখানে বসে বলে দিলে তো আমার দায় সেরে ফেললাম, যদি আমার দেশে নাই। এটা তো নিশ্চিত হইতে হবে কোথায় আছে, এটা অ্যাসার্টেন করবে কে? আমরা যদি অ্যাসার্টেন করতে পারতাম যে ইয়েস আমার প্রশাসন বলছে টোটাল বাংলাদেশ কোথাও সে নাই, সে ভারত গেছে, তাহলে একটা প্রশ্ন। এখন আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। এই যে আমরা যেমন কথা বলে যে অস্ত্রের লাইসেন্স দিতে পর্যন্ত আপনি বললেন, কাদের? নিরাপত্তার জন্যে। কার নিরাপত্তা? ধরেন কল্পনা করেন প্রার্থী নিরাপত্তা। সারা বাংলাদেশে তো 3 সিটে 300 সিটে 3 900 দাঁড়াইতে পারে, 3 4 1200 লোক দাঁড়াতে পারে। সে আমি কমাই ধরি, 5 জন করলে 3 5 1500 দাঁড়াইতে পারে। আপনি 1500 লোকের লাইসেন্স দিবেন ফর এক্সাম্পল, ফর নিরাপত্তার জন্যে। এইটা খুব জরুরি কাজ, নাকি অস্ত্রগুলো যেটা উদ্ধার করাটা জরুরি কাজ? কারণ আমার গুলির হিসাব থাকবে, আমি লাইসেন্সদারি হইলে আমাকে ব্যাখ্যা দিতে হবে, আর যে অস্ত্র বাইরে আছে সেটার ব্যাখ্যা দিতে হবে না। 1, 2 আমি দেশবাসীর কাছে তথা রাজনীতিবিদদের কাছে জানতে চাই, সরকারের দোষ আমরা সবসময়ই দেই, এখনও দিচ্ছি। আমি রাজনীতিবিদদের কাছে জানতে চাই তারা কেন প্রফেসর ইউনূস সাহেবকে প্রশ্ন করে না, আপনি কি আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছেন নাকি করেন নাই? এ গেল এক দিক। দ্বিতীয় দিক, আজকে রাজনীতিবিদরা যে ফর্মে আছে, অন্তত 3টা দল আমি বলতে পারি, যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে পুলিশের আইজিপিকে, যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে আর্মি চিফকে দেখা করে, কি যে মাঠে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, মাঠে আপনার পুলিশ আছে, আপনি পুলিশ প্রধান, আপনি বলেন তো অস্ত্র উদ্ধার করতে আপনাকে এই সরকার নিষেধ করছে কি না? সোজা বাংলা, এই সরকার আপনাকে অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছে কিনা? আর্মি চিফকে জিজ্ঞেস করা উচিত যে ভাই আপনি বলেন আপনার যে মাঠে আর্মি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে ইনঅ্যাক্টিভ থাকার জন্য সরকার বলেছে কিনা? বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। আমরা কথায় কথায় সরকারের দোষ দিচ্ছি। আপনি পুলিশের রুটিন কাজ আছে, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, তার রুটিন কাজ আছে, রুটিন কাজ তো করতেই হবে। এখানে তো কোনো আইন তাকে বলাই আছে। তারপরে আমি দৃঢ়চিত্তে বলতে চাই, আবারও রাজনীতিবিদদের কাছে আমি চাই যে আমরা সবাই বলি, কিন্তু আপনারা ইউনূস সাহেবের কাছে কৈফিয়ত চান, তাকে প্রশ্ন করেন, মাঠে পুলিশ আছে, মাঠে প্রশাসন আছে, মাঠে আর্মি আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অস্ত্র উদ্ধার হইতে আপনি নিষেধ করছেন কিনা? আমি নিশ্চিত করে বলতে পারি সে জবাব দিবে। আর যদি জবাব দিয়ে না দেয়, সে ধুম ধরে থাকে, বলতে হবে আপনি জবাব না দেন, ইউ আর রিকোয়েস্টেড টু কুইট ইউর পজিশন, ফরগেট অ্যাবাউট ইউর ইলেকশন আমরা করব, নেক্সট যে আসে। আমরা বারবার এই কথাগুলো শুনতে চাই না।
এটা আমার কাছে খুব পেইনফুল লাগে যে এটা কী ধরনের কথা, আপনি প্রশ্ন কেউ করে না। আমরা তো দেখি ডিসি বদলি হয়, এসপি বদলি হয়, এই টাকা খেয়ে বদলি করে, অমুক করে তমুক করে, সব কিছু পারে। এই প্রশ্নগুলো কেন করতে পারে না? হোয়াই? ইভেন মিডিয়া কেন গিয়ে প্রশ্ন করতে পারে না? এত লিবার্টি তো বাংলাদেশে আর কোনোদিন পাবে না, অতীতে পায় নাই, সামনে নির্বাচিত সরকার আসার পর পাবে কিনা আমি জানি না, কিন্তু এখন লিবার্টি আছে। আমি আজকে এই দিয়ে মিডিয়াকে আহ্বান জানাবো, টোটাল বাংলাদেশে আপনার আইজিপির সাথে দেখা করেন, আপনার আর্মি চিফের সাথে দেখা করেন এবং প্রশ্ন করেন অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, মাঠেগুলো হচ্ছে না, সরকার আপনাদেরকে কি ডাইরেকশন দিয়েছে, এটা আমি প্রশ্ন রেখে গেলাম। শুধু আমরা ব্লেম দিয়ে চলে যাব, উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চলে যাবে, আর আমরা, আমার কাছে এই গত 7-8 মানে 15 মাস ধরে আমাদের একটা আলাপই হচ্ছে মিডিয়া কি করতে পারে, একটা আলাপই হচ্ছে, সেই আলাপটা কি, ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব অথবা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পাশাপাশি ইউনূস সাহেব যে বিচারটা করছে মৃত্যু, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার কোনোদিন আসে নাই, আসবেও না যে আমাদের শেখ হাসিনার বিচার করতে পারে। বাংলাদেশে কেউ আসবে না যে 14 আর্মি অফিসারে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে কেউ আসবে না যে বিডিআর হত্যার বিচারটাকে, যেখানে বলা হয়েছিল আর কোনো তদন্ত হবে না, তারপরেও তদন্ত করেছে। পাশাপাশি অর্থনীতিতে $32 বিলিয়ন, আমি ভালো মন্দ বলতেছি, পাশাপাশি কালকে থেকে প্রত্যেকটা রাজনীতি, আপনাদের মিডিয়াকেও আমি বলছি, আপনার কালকে সকালে যান, আইজিপির সাথে দেখা করেন, আর্মি চিফের সাথে দেখা করেন, কেন হচ্ছে না, সরকারের নিষেধাজ্ঞা আছে কিনা। জি, অনেক ধন্যবাদ। কার্যকরিতা তাদের কাছে দেখিনি, এবং এটা করতে গেলে শাসন ব্যবস্থার শীর্ষ থেকে এবং সকল পক্ষগুলোকে যে সহযোগিতা করা দরকার, অর্থাৎ একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার উপদেষ্টা পরিষদের সদস্য এবং এর সঙ্গে যে পক্ষগুলো, অর্থাৎ রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র এবং অন্য যারা আছে, তাদের সবার যে সার্বিক একটা কালেক্টেড এফোর্ট দরকার, একটা পরস্পরের মধ্যে একেবারে দ্বিধাহীন একটা এফোর্ট দরকার, সেই এফোর্টটা দুঃখজনকভাবেও সৃষ্টি হয়নি। ফলে এর সুযোগ অপরাধীরা নিচ্ছে। সেই অপরাধীর নাম আপনি কোনো দলের কর্মী বলেন তাহলে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, আর যদি না বলেন তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ড না। কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ স্বস্তিতে নেই, প্রান্তে গ্রামে মাঠে অসংখ্য রকমের নির্যাতন এবং অনেক ক্ষেত্রে হত্যারও শিকার হচ্ছে, কিন্তু তারা সেগুলোর জন্য প্রতিকার পাওয়ার কোনো অবস্থা এখন পর্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে না। জি, মোহাম্মদ আজিজ, গলদ আসলে কোথায় দেখেন? বিশেষ করে আপনি যদি দেখেন ডেভিল হান্টের কথা বলা হলো যে আবার দ্বিতীয় পর্যায়ে, কিন্তু প্রথম পর্যায়ে যেটা হয়েছিল, আদৌ কি কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা? কিন্তু এই কথা কি আমাদের বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ, এরা জানে না কার হাতে অস্ত্র আছে? বা প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে করে, রিক্সায় গুলি করে চলে যাবে, এই মোটরসাইকেল চিহ্নিত করা বা এই যে হত্যা করলে তাকে চিহ্নিত করতে না পারা, অথবা তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হবে, যেটা পত্র থেকে আসছে, আসলে গলদটা কোথায় দেখেন? আসলে গোড়ায় গলদ। আপনি দেখুন যে রাজনীতি এখন ক্ষমতা বানানোর হাতিয়ারে পরিণত। এখন না, কয়েক দশক ধরেই আমাদের একটা প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের পর মূল জায়গাটিতে অনেক পরিবর্তন আসবে। যেহেতু গত 12 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ এসে দাঁড়িয়েছিল গণতন্ত্র জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই। তো এই গত 50 বছর ধরে দেখুন আমাদের রাজনীতির যেটা একটা দুর্ভাগ্য, যে আমাদের মানুষের জন্য একটা দুর্ভাগ্য যে এত প্রাণত্যাগ, এত আন্দোলন, সেই খোরবরি খাড়া তো খারাপ বরি তোর যেটা বলা হয়, সেইভাবেই রয়ে গেল সব কিছু। বারবার বলবার পরও কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টা পরিষদের সদস্যদের যেই আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন পর্যায়ে থেকে, যে আগামী নির্বাচিত সরকারের, রাজনৈতিক সরকারের কোনো অংশী হবেন না বর্তমান উপদেষ্টারা, এটা কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়নি। এই ঘোষণাটি যদি চলে আসতো, সরকারের নিরপেক্ষতাটা কিন্তু অনেক বেশি স্পষ্ট হতো, সেটা আসেনি। এক নম্বর, আপনি দেখুন পুলিশ ও দুদক সংস্কার যে কমিশন তৈরি করলো সরকার, নির্বাহী আদেশে সেখানে হতে পারত। পুলিশ এবং দুদক কমিশনটা সেই আগের সরকারের আমলের মতোই হয়ে থাকলো। আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ ছিল, পুলিশকে লাঠিয়াল হিসেবে তারা ব্যবহার করেছে সাধারণ মানুষের বিরুদ্ধে, এই সরকার কি করলো? সেই লাঠিয়াল তৈরির কারখানায় কিন্তু অক্ষুণ্ণ রাখলো। দুদকের ক্ষেত্রেও তাই করলো। সেই সাগর রুনির কথা আপনার মনে আছে, আমাদের সাংবাদিক দম্পতি, সেই খুনের কোনো কিনারা আওয়ামী লীগ সরকার করলো না, সেটা এখনো অব্যাহত রয়ে গেল। তাহলে এখানে পরিবর্তনটা হলো কোন জায়গায়? গত 9 মাস ধরে আমরা সংস্কার এত বৈঠক শুনলাম, এত কিছু শুনলাম, আমাদের তো এখন মনে হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকবার জন্যই এই সমস্ত তালবাহানা করেছে। নইলে এই 3 মাসের মধ্যেই তো এইটুকু করে তারা নির্বাচন করতে পারতো। এই 15 মাস ক্ষমতায় থেকে সরকার দেশের কি পরিবর্তন আনলেন? যেই পরিবর্তন তারা করতে পারতেন,
এই উপদেষ্টাদের যখন আমরা সরকারের বাইরে দেখেছি, তাদের যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছি, তাদের কাজে আমরা কোন চিহ্নটা আমরা দেখতে পারলাম আসলে? আপনি বলুন কর্মসংস্থানের কোনো উদ্যোগের কথা, আপনি বলুন যে আমাদের যেই সমস্ত বিনিয়োগ যে পরিস্থিতির কথা আমরা বারবার শুনেছি, তার কোন জায়গায় সরকার পদচিহ্ন রাখতে পেরেছে? অথবা কোনো ধরনের যে নারী সংস্কার কমিটির কি হলো, কোন হিমাগারে চলে গেল? ডানপন্থার যে উত্থান আমরা দেখতে পাচ্ছি এই সরকারের আমলে, সেটা আমাদের কি বার্তা দেয়? আমাদেরকে আতঙ্কিত করে সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন, এই যে ডানপন্থার যে উত্থানগুলো হয়েছে দেশে দেশে, আমাদের যে এখানে ডানপন্থার উত্থান, সাম্প্রদায়িক যে উত্থান, পাকিস্তানের সাথে আমাদের মূল যে পার্থক্যটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সূচিত হয়েছিল, এই উল্টো যাত্রা এই সরকারের আওতায় হচ্ছে। 3 ডিসেম্বর বিসিএস পরীক্ষায় তারা প্রশ্ন করেছে প্রতিরোধ যুদ্ধে যে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, দখলদার বাহিনী কারা? প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ প্রতিরোধ যুদ্ধ হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা 80 দশকে দেখেছি, আবার এই উল্টো যাত্রা আমাদের এখানে শুরু হলো। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আমরা জানতে পারছি না। তো এই যে এইগুলো আমাদেরকে আতঙ্কিত করে। ভাই যেভাবে বললেন যে বিএনপি খুব পরিষ্কার জিতে যাবে, না, এত পরিষ্কার বোধহয় নয়। যেইভাবে ডানপন্থার উত্থান দেখা যাচ্ছে, যেইভাবে আমাদেরকে আতঙ্কিত করে অনেক কিছুই। তো আমরা যেটা মনে করি যে সংখ্যাগরিষ্ঠের নির্বাচন মানে সংখ্যাগরিষ্ঠের শাসন মানে গণতন্ত্র নয়। একটা সাংস্কৃতিক ধারাবাহিকতা থাকে, একটা মানুষের এবং একটা সমাজের এক ধরনের ধারাবাহিক বিকাশের জায়গা থাকে। সেই জায়গাগুলো চিহ্নিত করবার দায়িত্ব কিন্তু ছিল এই সরকারের, কারণ তারা গণ অভ্যুত্থানের সরকার, তার কোনো চিহ্ন আমরা দেখতে পাই। আবার আসবো আপনার কাছে। আবু হানা রাজ্জাকি, আপনি অবশ্যই জানেন যে এই আজকে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল। কি বলেছে? যে হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে থাকলে তাদের গ্রেপ্তার আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য করছে তাতে উদ্বেগ জানিয়েছে, বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ওখানে আছে তাদেরকে ফেরত দিতে এরকম আহ্বান জানিয়েছে। এই বোধহয় এইবার 5মবারের মতো তাদেরকে ডেকে বিভিন্ন সময় আহ্বান জানান। আমার প্রশ্ন, মারিফুল ইসলাম, অনেক দিন আলোচনা ছিল যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীর্ষ নেতা, তিনি বাংলাদেশে 17 বছর বাংলাদেশের বাইরে আছে, লন্ডনে আছে, কবে আসবেন, আদৌ আসবেন কিনা, নিরাপত্তা ইস্যু ছিল। শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। এখন অনেক জল্পনা কল্পনার পর তো এই ঘোষণাটা আসলো। তো এখন তার এই বিএনপি একজন শীর্ষ নেতা এই পরিস্থিতিতে দেশে আসা রাজনীতিতে কেমন প্রভাব পড়তে পারে বা তাৎপর্য কি হতে পারে? তারেক রহমানের দেশে আসা মনে হয় যে বাংলাদেশের যে বর্তমানে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে যে ভারসাম্য আছে, সেই ভারসাম্যে একটা বড় রকমের পরিবর্তন আনবে। প্রথম কথা হলো যে বিদেশে থেকে দেশ চালানো যায় না। আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হন, তাহলে মানুষের সাথে মিশতে হবে, সংগঠনের ভেতরে কাজ করতে হবে, নেতাকর্মীদের সঙ্গে শুনতে হবে তাদের কথা, এবং যদি সম্ভাব্য আপনি একজন রাষ্ট্রনায়ক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে দেশেই আসতে হবে। দেশের মধ্যে নিরাপত্তা আপনার থাকুক অথবা না থাকুক, কারোরই তো নিরাপত্তা নেই। যেমন হাদির নিরাপত্তা নেই, যেরকম আমার নিরাপত্তা নেই, আপনার নিরাপত্তা নেই। তিনি কি আমাদের প্রতিনিধিত্ব যদি করেন, তাহলে তারও যেরকম নিরাপত্তা, আমাদেরও সেরকম নিরাপত্তা। আমার নিরাপত্তার গুরুত্ব কম, তার নিরাপত্তার গুরুত্ব বেশি, ব্যাপারটা এরকম না তো। যদি এটা উনি মনে করেন, তাহলে মনে করব যে উনি বাকি জনগণ থেকে তার নিজেকে এতটাই আলাদা ভাবছেন যে সেটা আমাদেরকে প্রতিনিধিত্ব করেন না। তো এটা সুখের খবর যে উনি সেই জড়তা ভেঙে শেষ পর্যন্ত দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তো তাকে স্বাগত জানাতে চাই, কিন্তু একই সাথে এটা বলতে চাই যে বাংলাদেশের উনি এসে যে দলটি পাচ্ছেন এবং যে রাজনৈতিক পরিস্থিতি পাচ্ছেন, সেটার মধ্যে অনেক সংবেদনশীলতা আছে, ডেলিকেসি আছে। প্রথমত দলের মধ্যে তার কর্তৃত্বটাকে মানে স্পষ্ট করে জাহির করা, এটাকে প্রতিষ্ঠা করা, সেটা একটা চ্যালেঞ্জ। দলের মধ্যে অসংখ্য যদি নাও বলি, একাধিক বিভিন্ন ফ্যাকশন আছে, যেটা সব দলেই সাধারণত থেকে থাকে। ফলে এইগুলোকে সংগঠিত করে একটা কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা, সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জের কাজ, যেটা দূর থেকে একরকম মনে হবে, আপনি যখন থাকবেন ভেতরে তখন আর একরকম মনে হবে। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে দেশ যেহেতু নির্বাচনের একটা ঢেউয়ে অলরেডি আমরা চলা শুরু করেছি, এই নির্বাচনে বাংলাদেশের নাগরিকদের কাছে, জনগণের কাছে তারেক রহমান জিয়া পরিবারের একজন অন্যতম সদস্য হিসেবে তার একটা অন্যরকম মূল্য আছে, তার একটা অবস্থান আছে। সেই অবস্থানটা উনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে তার দল আগামী নির্বাচনে ফলাফলের বিবেচনায় অনেক ভালো ফলাফল করার সম্ভাবনা থাকবে। ফলে সেইটাতে দলের
এবং আমি মনে করি যে বাংলাদেশের যে রূপান্তর, সেই রূপান্তর প্রক্রিয়াতে একটা স্থিতিশীল নেতৃত্ব থাকা দরকার, একটা কার্যকর নেতৃত্ব থাকা দরকার। সেই জায়গাটাতে তারেক রহমান হয়তো অবদান রাখতে পারবেন। জি, অনেক ধন্যবাদ মাহবুব আজিজ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আপনাকে জানতে চাচ্ছি, বিশেষ করে আমরা লন্ডন থেকে যিনি যখন বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে যতগুলো বক্তব্য দিয়েছে অনেকেই প্রশংসা করেছেন যে ম্যাচিউরড কথা বলেছেন, তারা সংবেদনশীল বক্তব্য দিয়েছেন, ঐক্য, সবার মধ্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন, বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। তিনি এখন ফিরছেন। ওনার এর আগে আমরা অনেকবার শুনেছি নিরাপত্তা ঝুঁকি আছে ইত্যাদি ইত্যাদিতে শুনেছি। তো যেটা বলছিলেন আমাদের বাংলাদেশে আমার নিরাপত্তা তার নিরাপত্তা, মানে কোনো রাজনৈতিক নেতারই তো আসলে অ্যাবসলিউট নিরাপত্তা কোনো দেশেই থাকে না। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এই ব্যাপারটাকে আমি একটু ডিফারেন্টভাবে দেখতে চাচ্ছি যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলছে, এখানে কিন্তু একটা বিভাজনের একটা চেষ্টা সবসময়, মানে বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল। আপনি দেখুন তারেক রহমান তিনি যখন এখান থেকে চলে যান, কি অবস্থাতে তাকে মানে একদম শারীরিকভাবে তাকে আহত করে ওখান থেকে মুচলেকা, জোর করে মুচলেকা নিয়ে, এবং তারপরে দীর্ঘ 17 বছর তো উনি এক ধরনের নির্বাসনে। তো এমন কি ধরনের জিঘাংসা বা এমন কি মানে এক ধরনের প্রতিপক্ষ বানিয়ে তাকে বাদ দেবার যে চেষ্টাটি, সেই চেষ্টা কিন্তু অব্যাহত আছে বলেই তাকে বলতে হলো যে অনেক কিছু যা তিনি বলতে পারছেন না। আপনি দেখুন যে রাজ্জাকি ভাই যেটি বললেন যে সরকারকে আমরা অনেক দোষারোপ করছি, আগে এই ধরনের দোষারোপের পরিবেশও আমরা পাইনি সাংবাদিকরা। আমরা কেন দোষারোপ করবো না? গাড়িটি চালায় কে? ড্রাইভারই তো চালাবে। কারণ ড্রাইভিং সিটে যখন আমাদের প্রধান উপদেষ্টা আছেন, গণ অভ্যুত্থান বিজয়ী একটি সরকারের কাছে আমাদের প্রধান প্রত্যাশা কী ছিল? প্রধান প্রত্যাশা ছিল গণতন্ত্র, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গিয়ে সরকার কি করলেন? 30টি দলের সঙ্গে একটি তারা সংস্কার আলোচনা করলেন দীর্ঘ 9 মাস ধরে, এবং সেই 30টি দলের 7-8টি দল ছাড়া অধিকাংশ দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিকে আমরা চিনি না। সেই বৈঠকে তারা কি করলেন? মুক্তিযুদ্ধ জাত যে সংবিধান, তার প্রধান স্তম্ভ থেকে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র তারা বাদ দিয়ে দিলেন। তাদেরকে এই ম্যান্ডেট দেয়া হয়েছে? তাদেরকে এই ম্যান্ডেট আছে? 30 জন মিলে বাংলাদেশের আত্মা পরিবর্তন করে ফেলবেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাদ দিয়ে দিবেন? কেন তারা এটা করলেন? এবং আপনি দেখুন তার মাধ্যমে কিন্তু একটি বিভাজনের সংস্কৃতি তারা তৈরি করলেন। প্রসঙ্গে বলছিলাম, সময় খুব কম। ঠিক একইভাবে তারেক রহমানের ক্ষেত্রেও ওই বিভাজনের কৌশলটিকে আমি ওইটার সঙ্গে এটা মিলাতে চাই। যদি ওভাবে কিন্তু আছে, আমরা কিন্তু সরাসরি দোষারোপ করতে পারি না, কারণ সরকার এটা করেনি হয়তোবা। তাহলে কারা করেছেন? সরকারই তো ড্রাইভিং সিটে। আমরা জানি না এই জায়গাগুলো তার কারা কারা আছেন। কাজেই আমরা এইটুকু বলতে পারি যে বিভাজনের রাজনীতি থেকে সরে এসে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হোক, এবং তারেক রহমান অবশ্যই সেই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতা, তার শুধু উত্তরসূরিই নন, উনি তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা। এবং এই বিএনপিকে এই দীর্ঘকালের যে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যের মধ্যেও বিএনপিকে কিন্তু ঐক্যের যে অটুট বন্ধনে তারেক রহমানই রেখেছেন। কাজেই তার নির্বাচনে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্য। আমার কাছে সিম্পল বিষয়। আমি কিছুদিন আগে জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমি যে দেশে আসবো সেটা আমার একক সিদ্ধান্ত নয়। পাশাপাশি বলছিলেন এটাও যে আমি যে কেন আসতে পারছি যে বলবো, সেটার জন্য আমার অবারিত নাই, স্বাধীনতা নাই বলা চলে। বিষয়টা এইরকম। ঠিক তারপরেই কিন্তু এখানে দায়িত্বশীল নেতারা বলছে উনি ফেরত আসবেন কি আসবেন না দেশে, সেটা তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়। এখন যদি উনি এই তারিখে আসেন, তাহলে ধরে নিব যে সেখানে একটু দূরত্ব কমেছে, অথবা উনি কিছু নিশ্চয়তা পেয়েছেন। পাশাপাশি আমরা আর একটা ভার্চুয়ালি এতে দেখলাম 101 জন 3 বাহিনীর রিটায়ার্ড অফিসারের মাঝখানে উনি ভার্চুয়ালি বলেছেন যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এবং উনি অ্যাপোলজি চেয়েছেন, এই কথাগুলো উনি বলেছেন। তো এটা বলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাই যে কথাটা বললেন, সে যখন বের হয়ে গেছিল তখন সে ইনফ্যাক্ট আর্মি কাস্টডি থেকেই বের হয়ে গেছিল বলা চলে। তো সেখান থেকে যদি এর পরে উনি 25 তারিখে আসেন, যে কথাটা আমরা শুনতেছি, আসলে সোনায় সোহাগা, আসলে আমরা ধরে নিব ওই দূরত্বটা হয়তো বা কিছুটা কমেছে। 3 নম্বর, যে উনি যদি ফেরত আসেন তাহলে যেটা হবে, ওই ভাইয়ের সাথে আবার আমি একটা ফ্যাকশন হয়তো আছে আমাদের কাছে, আমরা যেহেতু ওই পার্টি করি না নাই, কিন্তু আমরা বাহ্যিকভাবে এটা একটা বাতাস পাই। সেটা আসার সাথে সাথে একদিকে বেগম খালেদা জিয়া স্টিল শি ইজ অ্যালাইভ, আমাদের কাছে যে মেসেজ বা বার্তা আছে তাতে সে সিম্বল অফ ইউনিটি। পাশাপাশি তার প্রেজেন্সে যদি তারেক জিয়া সাহেব চলে আসেন, তাইলে পরে এটাকে
এখন যেমন লন্ডনে বসে এর সাথে কথা, ওর সাথে কথা, তার সাথে কথা, আর যখন সে ঢাকায় চলে আসবেন সে তখন সিদ্ধান্তটা তার একক হাতে চলে যাবে এবং এই যে ফ্যাকশনটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা তার নির্বাচনের জন্য একটা ভালো ফলাফলের সহায়ক হবে বলে আমি মনে করি, নাম্বার 1। নাম্বার 2, এই যে ভয় পাওয়া, ভীতু হওয়া কিংবা নিরাপত্তা চিন্তা করা, এই ঝুঁকি চিন্তা করলে আমি একজন রাজনীতিবিদকে এরকম ভাবতে চাই না। কারণ উনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি, যার বাপ ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী। এই পরিচয় কিন্তু আর কারো নাই। সেক্ষেত্রে তার যে বীর দর্পে যেভাবে আসা উচিত ছিল বহু আগে, তারপরেও মেনে নিলাম এখনও যদি সে আসে তাহলে হয়তো কিছু রিকভার করতে পারে, তার রাজনৈতিক গেইন, তার দলীয় প্রতি তার ইম্প্যাক্ট, দলের উপরে তার ইম্প্যাক্ট এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ। যদি ফেরত না আসেন, নির্বাচনে ফলাফল যাই হোক, হয়তো আমি এখনও মনে করি বিএনপি হয়তো জিতবেন, কিন্তু এটার ভবিষ্যৎটা খুব ভালো হবে না। সুতরাং তার আসা উচিত ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ হিস পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ যেহেতু দ্বিদলীয় শাসন বলতে গেলে দীর্ঘকালের আওয়ামী লীগ এবং বিএনপি, হয়তো আওয়ামী লীগ এক সময় বিচার আচার হয়ে যাওয়ার পর তারাও রিলিফ পাবে, চলুক সেই রাজনীতি আমরা দেখতে চাই, আসুক সে ফিরে। যে আমরা একদম শেষ করব, আমি তিনজনকে জাস্ট 1 মিনিট করে আপনাদের চাইবো যে আমরা আজকে 14 ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলাম, একদিন পরেই আমরা বিজয় দিবস পালন করব। আমরা সামনে নির্বাচন, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা তো দেখছি গণ অভ্যুত্থানের পরে। এই যে স্বপ্ন গড়ার অন্যতম একটা নির্বাচন, একটা রাজনৈতিক সরকার আসবে, তাদের কাছে প্রত্যাশা বা নতুন বাংলাদেশের কি প্রত্যাশা এই বিজয় দিবসকে সামনে রেখে? দেখুন, নির্বাচন আমরা সবাই চাচ্ছি, কিন্তু নির্বাচন কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রে পৌঁছানোর একটা প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন। ফলে আমরা নির্বাচন চাই, একটা শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। সেই নির্বাচন দিয়ে যে নেতৃত্ব আসবে তাদের কাছে, অর্থাৎ নতুন বাংলাদেশের কাছে আমার যে প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, আমার সংসদ, আমার বিচার বিভাগ অর্থাৎ স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ, আমার একটা পেশাদারি আমলাতন্ত্র, আমার মিডিয়া, স্বাধীন মিডিয়া, আমার শিক্ষায়তনগুলো, এইগুলো সক্রিয় করা দরকার। এবং সেটা সক্রিয় করতে গেলে আমি অনেকের সাথে একটু দ্বিমত পোষণ করেই বলবো যে আমাদের যে সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে, সেই প্রস্তাবগুলোর অনেকগুলোই কার্যকর এবং অনেকগুলোই প্রয়োজনীয়। ওই প্রয়োজনীয় সংস্কারগুলো করা ছাড়া আসলে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, দায়বদ্ধ করার সুযোগ অনেক কম থাকবে। ফলে আমি চাইবো যে নতুন যে সরকার আসবে তারা অবশ্যই এই যে আলোচনার মধ্য দিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা সংহত হয়েছে, সেগুলো যেগুলো গণভোটে দেওয়া হচ্ছে, এইগুলো তারা প্রতিপালনে সক্রিয় থাকবেন এবং জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন। জি, মাহবুব আজিজ। যে আমি আসলে মনে করি যে এই বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা এখন শুনতে পাচ্ছি, ওই জায়গাটিতে যাতে আমরা সামনের দিকে আরও দৃঢ় থাকতে পারি। আসলে বাংলাদেশপন্থী রাজনীতিটা কি, বাংলাদেশ কেন হলো? যে বাংলাদেশ, ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, এবং সেখান থেকে আলাদা হয়ে বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক একটি দেশ, যেখানে সকলের মর্যাদা এবং সম্মান সমপর্যায়ে থাকবে। এই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের যে সমান মর্যাদা, একটা অসাম্প্রদায়িকতার যে একটা জায়গা বাংলাদেশের, এইটাতে যাতে আমরা অক্ষুণ্ণ থাকতে পারি। আমাদের আগামী দিনের রাজনীতিতে আমাদের এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা কিন্তু আওয়ামী লীগ একটা দুধের উপরে স্বরের মতো ব্যবহার করেছে, কিন্তু ভেতরে কিন্তু ময়লা জমে রেখেছিল। কারণ তারা সাম্প্রদায়িকতার চর্চা করেছে, তারা মুক্তিযুদ্ধকে কাগজে বাঘে পরিণত করেছিল। ওই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের মূল যে প্রত্যয়টি, অসাম্প্রদায়িকতা, ইহজাগতিকতা, ধর্ম নিরপেক্ষতা, একটি রাষ্ট্রের কাছে আমি আমার মৌলিক অধিকার চাই, বেহেশত চাই না, কিন্তু আমি চাই আমার এই জীবিত কালে আমাদের 5টি মৌলিক অধিকার যাতে চায়। যার ব্যক্তিগত যে বিশ্বাস, সেটা তার ব্যক্তিগতভাবে থাকবে এবং সমমর্যাদায় থাকবে। এই রাষ্ট্রের কাছে যে গণতান্ত্রিক মৌলিক অধিকার যেন আমরা পেতে পারি, আমাদের রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় যেই সমস্ত জবাবদিহিতার জায়গাগুলো, অন্তর্ভুক্তিমূলক যে শাসন, সেই জায়গাতে যেন আমরা যেতে পারি। এবং সেইটা আমাদের এই সরকার যেন মনে রাখে যে এই রক্তক্ষয়ী যেই উত্তরাধিকার তাদের হাতে এসেছে, তারা যেন তা সৎভাবে পালন করে। কি বিষয় বলবো বলেন? এই তো বিজয়ের প্রাককালে আপনার প্রত্যাশা, আমরা নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন হবে। আমরা অবশ্যই বিজয়ের প্রাককালে, আমরা দীর্ঘ 71 সালের যুদ্ধের পর থেকে আমরা একটা স্বাধীন দেশ পাইছি। সেই স্বাধীন দেশটা যে শর্তে পাইছিলাম, সেই শর্তগুলো ফুলফিল হয় নাই। যেই ঘটনাগুলো পাকিস্তানিরা আমাদের উপরে করতেছিল, সেটা আমরা দেশটাকে ভাগ করার পর আমরা যখন একটা রাষ্ট্র পেয়ে গেলাম, আমাদের দেশের ভিতরে আভ্যন্তরীণভাবে সেগুলো চলমান ছিল।
এবং সেটা ব্যাপকতা লাভ করেছিল ধাপে ধাপে। একেবারে যদি 73-1 থেকে 2-3-4 থেকে ধরে ধরে আসেন, চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল জুলাই 24-এ, এবং সেখান থেকে আমরা অবমুক্ত করেছি এই ভূখণ্ডটাকে পিওরলি, অর্থাৎ এই ভূখণ্ডের মানুষের উপরেই নির্যাতন করেছে। এখানে কোনো পশ্চিমা বা অন্য কোনো দেশের লোক ছিল না। এই স্বাধীন দেশের স্বাধীন লোককে নির্বিচার, মানে নিরস্ত্র লোকগুলাকে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, এবং সেই জায়গাটা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের দেশে যাতে এই ধরনের ঘটনা আর কখনো ঘটাইতে না হয়, সেই প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই।